যে ব্যক্তিকে নিয়ে সারা বাংলাদেশে উথাল পাথাল হচ্ছিল, তোলপাড় হয়ে যাচ্ছিল রাজনৈতিক মহল, এখন জানতে পাচ্ছি যে সেই ব্যক্তি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত। ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। মানে যে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার বিচার করে তাকে জেলে পাঠানোর জন্য বাংলাদেশের মানুষের জন্য দুটি সুসংবাদ, চমৎকার কিছু পরিকল্পনা আছে। এটি একটি চমৎকার সুসংবাদ। এবার আসি আসল দুটি সুসংবাদের কথা। সেটি হলো, একটি বিষয় হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন। এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই কথাটি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন। সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার মধ্যে আমি মনে করি সেই পিনাকির চাপে 7 ঘন্টার মধ্যেই পিনাকির বিজয়। যে পিনাকি ভট্টাচার্য যাকে ধরে তাকে তো জয় বাংলা করে দেয়। সম্প্রতি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে টেলিফোন করেছিলেন। 22 মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধান দুটো বিষয় উঠে এসেছিল। তার একটি হলো, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন, শুধু কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার এটা যদি আপনি না মানেন, রাষ্ট্রপতি কোথেকে আসলো? সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে, বিচারের মুখোমুখি করাইতে হবে। দুইটা রাস্তা ওয়াকারের সামনে খোলা, অর্থাৎ ওয়াকার এখন একটা চরম বিপদে। তাহলে সংবিধানটা বাতিল হয়ে যাবে এবং সাংবিধানিক সমস্ত পোস্ট, অর্থাৎ সেই সংবিধানের আন্ডারে যারা যারা শপথ নিয়েছে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিমান প্রধান এবং যারা আছে, সে পদগুলো খালি হয়ে যাবে। কথায় আছে, কয়লা ধুইলে যায় না ময়লা। রীতিমতো তোলপাড় হয়েছে। আসল চরিত্র কিন্তু সবার সামনে বের হয়ে এসেছে, তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। বাংলাদেশের যে 72-এর সংবিধান বর্তমানে রয়েছে, বাংলাদেশ যে সংবিধানের ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে, যদিও এই সরকার সেটা মানছে না, অর্থাৎ 72-এর সংবিধান বাতিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে, তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল। হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না, তুরস্কেরও স্থগিত করা হয়েছে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লাম খুল্লা সাপোর্ট ছিল, আবার সরকারিভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যেই সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনূস, আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না, ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের, বাট ওরা মনে করে এইটা। তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তো তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে। ইভেন বাংলাদেশকে নিয়ে অনেকটা টেনশনে আছে। চিকেন স্ন্যাক যে এলাকাটা ভারতের গণমাধ্যম, ভারতের সেনাবাহিনী দাবি করছিল, পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেক ব্যাকও করে গেছে। যাই হোক, বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার। পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। এখন আসুন কি করছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে, কিসের যুদ্ধ, বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই, বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে। 3 দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে। মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে। এগুলা হচ্ছে কি ধরেন জায়গা মতো দেখানো দরকার, পাকিস্তানের সাথে কাশ্মীর টাশ্মীরে দেখান। বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সংশ্লিষ্ট জামাত হিজবুতি যারা রয়েছে তারা একযোগে চাচ্ছে আগামী মাস অর্থাৎ মে মাস চলছে, জুন মাসের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে। এবং এটাও শুনতে পাচ্ছি জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশের যে 72-এর সংবিধান বর্তমানে রয়েছে, বাংলাদেশ যে সংবিধানের ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে, যদিও এই সরকার সেটা মানছে না, অর্থাৎ 72-এর সংবিধান বাতিল হয়ে যাবে।
বাংলাদেশের সংবিধানে বহুবার কাটাছেঁড়া হয়েছে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় কারণে এই সংবিধান সংশোধন করতে হয়েছে। এটা বিগত সময়ে বিএনপি করেছে, আওয়ামী লীগ সরকারও করেছে। তাদের কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ আমি দেখছি না। আচ্ছা, এই যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের সব থেকে বড় বাধা এই মুহূর্তে কারা বা কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি? এই মুহূর্তে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র প্রদানের সব থেকে বড় বাধা বর্তমান সরকারের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হয় কিংবা প্রদান করতে হয়, সেক্ষেত্রে এই বাধাগুলোকে উতরে যাওয়া খুব স্বাভাবিকভাবে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, এই জুলাই ঘোষণাপত্রের অন্যতম বড় বাধা বিএনপি, কিন্তু আদতে বিএনপি তো ক্রেডিট কোর সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা রাজপথে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বলেছে, আমরা তো এটা ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম, এবং তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণে তারা অনেক বেশি আনন্দিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে সে কথা বলেছেন। সুতরাং বিএনপিকে নিয়ে ভরসা করার কিছু নাই, এবং বিএনপির কথা যে বর্তমান সরকার এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা পুছে না, অর্থাৎ গুনে না, সেটা প্রমাণিত। এখন জুলাই ঘোষণাপত্রের যে অন্যতম বড় বাধা আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া কি? বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধান এই বলে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া একমাত্র যে ব্যক্তি সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। যদিও সেটা প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী হয়, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী নেই, অর্থাৎ নির্বাচিত সংসদের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী নেই, সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য একমাত্র ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। এখন জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়টা হয়তো বা তিনি জানেন, তার আমি যতটুকু তথ্য পেয়েছি, রাষ্ট্রপতির সাথে আমাদের তিন বাহিনীর প্রধানের বৈঠক হয়েছে, এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এই তিন বাহিনীর প্রধান কিন্তু খুব নিকটতম বন্ধু, খুব কাছের বন্ধু তারা তিনজন। যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে না পারে, তাহলে জুলাই ঘোষণাপত্র কি আদৌ প্রকাশ করতে সম্ভব? মানে তারা পারবে? আমি জানি না, জানা নাই। এখন যদি কোনো কারণে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে সেনাপ্রধান এমনিতে আউট, তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে হয়তো বা গ্রেফতার করা হবে। পরবর্তীতে টার্গেটকে শেখ হাসিনার বসিয়ে দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন রাষ্ট্রপতি অপসারণের নিয়ম কি? বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু ব্যতীত আপনি যে প্রক্রিয়াতে অপসারণ করতে চান না কেন, সংসদ লাগবে, স্পিকার লাগবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে তার পদত্যাগ পত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত ইস্যু সবকিছু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু এই মুহূর্তে ওই যে বললাম, নির্বাচিত সরকারের কোনো প্রতিনিধি প্রধানমন্ত্রী বাংলাদেশে এই মুহূর্তে নেই, তাহলে রাষ্ট্রপতি অপসারণের কোনো প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে নাই। যদি তারা সেনাপ্রধানকে ষড়যন্ত্রের মাধ্যমে বলেন কিংবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে বলেন অপসারণ করতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে মূল প্রক্রিয়ায়, অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের অন্যতম বাধা জেনারেল ওয়াকারুজ্জামান, এটা তো পানির মতো পরিষ্কার। তাহলে কি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া পসিবল? তারা কি সরিয়ে দিতে পারবে? এবং যদি কোনো কারণে সরিয়ে দেয়, তাহলে কিন্তু না রাষ্ট্রপতি বাঁচবে না জেনারেল ওয়াকারুজ্জামান বাঁচবে, দুইজনকেই গ্রেফতার করা হবে, এবং সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কিংবা আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেই জায়গা থেকে হয়তো তাদেরকে গ্রেফতার করা হবে। দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন। এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই বক্তব্যটা আবার দিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টা নিয়ে আমরা চলে যাব ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে সর্বপ্রথমে শেয়ার করব, এবং ভিডিও থেকে শেয়ার করে আপনাদেরকে শোনাবো যে পিনাকি ভট্টাচার্যকে যে ইসলাম গ্রহণ করেছে সেই কথাটা কিভাবে যৌক্তিক হিসাবে তুলে ধরেছেন শেখ হাসিনা। আমি শুধু আনবো ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছেন, উনি মুসলিম এবং উনার শ্বশুর জামাতের নেতা, এবং এই জামাত নেতার মেয়ে বিয়ে করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এই কথাটি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন, এবং কি করে উনি ভট্টাচার্য উপাধি ব্যবহার করেন এই প্রশ্ন করেছেন শেখ হাসিনা দিল্লি থেকে। শেখ হাসিনা বলেছে উনাকে ইসলাম গ্রহণ করেছে, উনার ওয়াইফ মুসলমান, এবং কোন এক জামাত নেতা টাঙ্গাইলে ওনার শ্বশুর বাড়ি, এবং জামাত নেতার মেয়ে উনি। আর জামাত নেতা শেখ হাসিনা দেখেন সবাইকে যাই বলুক, সবাইকে আধা মুসলমান, কাঁচা মুসলমান, ইসলাম ভালো করে পালন করে আর না পরে, শেখ হাসিনার মাথায় আছে যে জামাতের নেতার মাইয়া বিয়ে দিবে কোনো অমুসলিমের সাথে নয়, বা পালাইয়া গিয়েও বিয়ে করবে না। এখন জামাতের নেতার মাইয়া যেহেতু বিয়ে করছে, তাহলে পিনাকি নিজে আগে ইসলাম গ্রহণ করছে, তারপরে বিয়ে করেছে। এটা হলো শেখ হাসিনার যৌক্তিক কথা। অনেক সময় পাগলের কাছ থেকে তো অনেক ভালো কিছু পাওয়া যায়, তো শেখ হাসিনার কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। এই দেশটা টিকবে কেমনে আমারে বলেন? ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল, তো এই দেশের পুলিশ করে কি, ডিজিএফআই করে কি, এনএসআই করে কি, গোয়েন্দা সংস্থা কি করে? আপনি এই দেশ কেমনে টিকাবেন? এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা,
তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে? পারবেন না সামলাইতে। তারপরে কি করলো, হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান, ওটা তো বাকশালের আতুর ঘর, ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে, এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয়, ভারতের যত যোগসাজশ, ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত কিছু সব ওই ঘরে বসে হয়েছে। ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম, মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে, এইভাবে না, বানাই দিতে হবে, পুরুষ মহিলার আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে এবং লিখে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে, একটু হেগে যান, এটা এই জায়গা হইতে হবে। প্রচণ্ড ঘৃণার একটা স্থান হওয়া দরকার। ওইটা মানুষ ভাঙতে চেয়েছে, জনগণ চেয়েছে, সেনাবাহিনী যায় বাধা দেয়। সেনাবাহিনীর কাজ কি? এদেরকেই করা নাকি? এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে? এরপরে বাংলাদেশে যত ধরনের 2 দিন পর পর এই যে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না, ডিজিএফআই থেকে নোট দেওয়া হয়, এটা মাঝখানে বন্ধ ছিল, এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে, নোট দেওয়া হয়, এইভাবে নিউজ ছাপতে হবে। ছাপছেন ভাই, আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোনো পক্ষকে বোধহয় মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই, রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয়। এত কিছু মনে করার কিছু নাই ভাই। আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি, এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল, বিক্রি হওয়ার সুযোগ ছিল। তো কুরবানির আগে যেহেতু হই নাই, কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই, ওই দাম আগের দাম আর এখন পাওয়া যাবে না। সো এটা মনে করেন না, যদি কিছু বলে থাকি না, যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু, কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে। ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কী হয়ে যাবে। আরে ভাই, আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার ওটা যদি আপনি না মানেন, তো রাষ্ট্রপতি কোত্থেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা? ওই সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন না, অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ভাই, ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে? ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ও এমনিতে যায় বসবে, ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন, আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। তো এইসব মানে বানায় নিজেদের ভেতরেই করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল। ভাই, আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে? এটা বিএনপির, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না। মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে, এই যে নিজুম মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন, ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময়, যে কখন হাসিনার পতন হবে, ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যেই জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা করছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলাচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকেও বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, বেটার প্রতিপক্ষ। কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বুঝায়া যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা। এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোত্থেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান, এই বাংলাদেশকে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো, এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা,
সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতেও জানে, কারোর ধাক্কাও নেই, অফিসে গায়ে হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনের মারলো। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো। এইসব ঘটনাগুলো কি? আমরা এখনো বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবে না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ টাহিদ আরও কিছু ইউটিউবাররা আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন। এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি 2 টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এই তুলে দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কোনো কিছুকে অর্জন করতে চাইছেন তার এবং তার সরকারের জন্য দেশের বাইরে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। এই প্রশ্নগুলো উঠছে। আমরা অনেকগুলো সংগঠন, বিশেষ করে বামধারা সংগঠনগুলোকে তীব্র প্রতিবাদ করতে দেখেছি এবং এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস চিটাগং যখন গেছেন তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, তিনি সেখানে চট্টগ্রাম বন্দরে যান, সেখানে বেশ লম্বা সময় এটা নিয়ে কথা বলেন। শুধু তাই না, এটা কতটা গুরুত্ব তিনি দিয়েছেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেটাতে এই যুক্তিগুলো কয়েক কিস্তিতে দেওয়া হয়েছে। আমরা একটু বুঝতে চাইব এই পরিচালনাটা আসলে কেন, কার স্বার্থে, এবং এটা দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কি কোনো কিছু ট্রেড অফ করছেন তার সরকারের জন্য। আমি এই কথাটা আবার বলছি, সরকারের জন্য। এটা যদি হয় এটা ভয়ঙ্কর অভিযোগ, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রধানতম অভিযোগ ছিল তিনি রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তার সরকার এবং তাকে টিকিয়ে রাখার জন্য কিছু ট্রেড অফ করেছেন বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে। একটা খবর কিছুদিন আগেই এসছে, সরকার যখন প্রাথমিকভাবে 3টা বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে যুক্ত করছেন। রিপোর্ট থেকে আমি একটু পড়ছি। এর মধ্যে কন্টেইনার টার্মিনাল 1 সিঙ্গাপুরের পিএসএ এবং কন্টেইনার টার্মিনাল 2 আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ এগিয়ে চলছে এবং আমরা মোটামুটি দেখছি যে এটা প্রায় নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে আগামী 2031 সালের মধ্যে টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন যিনি ব্রিফ করেছেন বন্দরের চেয়ারম্যান। এই দুটি ছাড়াও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এবছর লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্কের এপি মুলার মায়ার্সকের সঙ্গে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। নিউমোরিং বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, নিউমোরিং টার্মিনাল একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এই টার্মিনালটি পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক হবে কিনা এবং বাংলাদেশের বন্দর পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এটা 24 এপ্রিল 2025 এবং নিউমোরিং টার্মিনালেও সম্ভবত যুক্ত করা হচ্ছে। আমি পরে আরেকটা নিউজে দেখলাম। যাই হোক, অ্যাজ এ হোল এই বিদেশিদেরকে ইনভলভ করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে। তো চিটাগংয়ে বন্দরে গিয়ে ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, মোটামুটি দীর্ঘ বক্তব্য, সেখানে তিনি মোটিভেট করার চেষ্টা করেছেন যেন আমরা এটাকে মেনে নেই। বেশ মানে উনি সফট মানুষ, সফট ভাষা ব্যবহার করেন, কিন্তু উনি খুবই কঠোর, খুবই শক্ত, এটা মনে হলো এই সিদ্ধান্তের ব্যাপারে। তার মোটিভেশন দেওয়ার একটা কথা একটু আমরা আগেই মাথায় রাখবো, তিনি অতি অপটিমিস্টিক মানুষ। ওনার এই অপটিমিজম দেখে আমার মাঝে মাঝে একটা টার্ম মনে পড়ে, ব্যবহৃত হয় এনফোর্সড অপটিমিজম, যার মধ্যে যতটুকু অপটিমিজম থাকার কথা তার মধ্যে এক ধরনের গায়ের জোরের অপটিমিস্ট হওয়ার টেন্ডেন্সি আছে। যেমন তিনি একসময় মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন, এটা একটা রং বিষয় ছিল। যাই হোক, আজকে সেই আলোচনার বিষয় না। এই বন্দরের ক্ষেত্রে তিনি এটাকে যে ধরনের একটা রোজি পিকচার দেখানোর চেষ্টা করেছেন, এটা এতটা রোজি হবে কিনা প্রশ্ন সাপেক্ষ। তিনি কি বলেছেন আগে বলি, এবং এই বন্দর এই রকম পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত কিনা সেই আলোচনা আসবে। ডক্টর ইউনূস বন্দরকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন অর্থনীতির, খুবই সঠিক অ্যানালজি। এবং এই হৃৎপিণ্ড যখন রুগ্ন হয়ে যায় তিনি চিকিৎসার সাথে তুলনা করে বলছেন, আমরা তো অনেকেই এই হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য ভারতে বা অন্যান্য অনেক জায়গায় যাই, ধনীরা, পলিটিশিয়ানসরা অনেক রোগের চিকিৎসার জন্য বিদেশে যান। তো তাহলে আমরা আমাদের হৃৎপিণ্ড সারিয়ে ফেলার জন্য বিদেশ থেকে কেন সার্জন নিয়ে আসবো না যারা এটাকে কাটাছেঁড়া করে ঠিকঠাক করবে? আমাদের অর্থনীতি যে জায়গায় আছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং প্রায় তিনি যে কথাটা বলেন, মানে যে তিনি ভারত অনেক জল ঘোলা করার চেষ্টা করেছে, আমরা যদি চিটাগং পোর্টকে সেভাবে এফিশিয়েন্ট করে তুলতে পারি, ভারতের যে 7 সিস্টার্স আছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, সেগুলো ডিফ্যাক্টো আমরা এভাবে বলবো ল্যান্ডলকড। কারণ কলকাতা পোর্ট থেকে যে পরিমাণ ঘুরে সেখানে যেতে হয়, তার চাইতে আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আশুগঞ্জের ওপর দিয়ে ত্রিপুরা হয়ে দিকে অনেক শর্টকাট পথ আছে, তাতে সবার সব দিকে সুবিধা হয়, এই সেবা তারা নিতেই পারেন। সুতরাং আমরা যদি এফিশিয়েন্ট বন্দর করে তুলতে পারি চট্টগ্রামকে, আমাদের ডিপ সি পোর্ট হচ্ছে সেগুলোকে, এগুলো ভালো কথা, এগুলো যে কোনো বিবেচনায় আমাদের জন্য ভালো হবে। এবং তিনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, মানে উনি খুঁটিনাটি সব কিছু, উনি জবের সমস্যা হবে কি না, কারণ এখানে যেহেতু বিদেশি কোম্পানি আসছে, তিনি সবাইকে আস্থা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে বিদেশিরা এটা পরিচালনা করতে আসলেও তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসলে লাভ নেই, এটা তাদের জন্য ক্ষতি হবে, খরচ বেশি হবে। বাংলাদেশের মানুষজন খুব দ্রুত শেখে, এখানে লোকজনকে নিয়ে আসলে সবাই খুব দ্রুত শিখে যাবে, এতে তারা কম খরচে এগুলো অপারেট করবে, সুতরাং চাকরি কমবে না, তারা এদেশের লোককেই মূলত শ্রমিক এবং বিভিন্ন স্টেজে চাকরি দেবে। উনি খুঁটিনাটি বলছেন, উনি বলছেন যে ওরা তো অনেক মেশিনপত্র নিয়ে আসবে, তাহলে তো অনেক লোকের চাকরি চলে যাবে, এত লোক লাগবে না। উনি এটাও অ্যাগ্রি করেন, কিন্তু বলছেন যে বন্দরে যদি ক্যাপাসিটি বাড়তে থাকে, কাজ বাড়তে থাকে, এই অটোমেশনের পরও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লোকজন লাগবে। তিনি আরেকটা বরং আশা দেখাচ্ছেন, এটা আছে সম্ভাবনা, কিন্তু তিনি যতটা ওই যে বলছে অনেক বেশি রোজি করে দেখাচ্ছেন, একটু এক্সাজারেশন আছে,
এমন স্বপ্ন দেখাচ্ছেন যে এখানে ট্রেন্ড হয়ে লোকজন সারা পৃথিবীর বিভিন্ন পোর্টে চলে যাবে। টোনটা এরকম, ধরুন ডিপি ওয়ার্ল্ড, আমরা ডিপি ওয়ার্ল্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড ডক্টর ইউনুস বলছেন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, নাম বলেননি, আমি ধারণা করি এটার কথাই তিনি বলেছেন। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি না এই ব্যাপারে আমি ঘাটাঘাটি করে দেখলাম, বাট ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ আনডাউটেডলি। পৃথিবীর খুবই ওয়াইড স্প্রেড সার্ভিস তাদের আছে, প্রায় 70টা দেশে তাদের সার্ভিস আছে, এবং পৃথিবীর যাতে কন্টেইনার হ্যান্ডলিং হয় তার 10% ডিপি ওয়ার্ল্ডে। এই ম্যাপটা আপনারা দেখতে পারবেন যে তাদের এক্সিস্টিং কোথায় আছে, লাল বা সবুজ যদি দেখেন যে সেখানে তারা আরও প্রসার করছে। সো ইটস এ হিউজ ওয়াইড স্প্রেড কাভারেজ আনডাউটেডলি, এটা আমরা মানছি, এটা ঠিক আছে, সারা পৃথিবীতেই তাদের এটা ছড়িয়ে আছে। তো তিনি বলছেন যে এখানে যদি ভালো করে তাদেরকে অন্য কোথাও নিয়ে যাবে ফ্যামিলি সহ, তারা ওখানেও কাজ করবে, তারা বিদেশে আরও চাকরি পাবে। কাগজে কলমে সত্য, কিন্তু আমরা যদি পাল্টা বলি, ডিপি ওয়ার্ল্ড তো ইন্ডিয়াতে ছিল, পাকিস্তানে ছিল, বা আছে, আফ্রিকাতে আছে। যদি বাংলাদেশের লোক ওখানে নিয়ে যায় তাহলে তো বাংলাদেশের লোককে না দিয়ে ওখানকার এক্সপিরিয়েন্স লোক নিয়ে আসবে, তাহলে তো চাকরি বাংলাদেশের লোকের হবে না, কারণ অলরেডি ওখানে ট্রেন্ড লোক আছে, তারা যেভাবে কাজ করে সেটার অনুযায়ী। আমি মনে করি অনেক লজিক্যাল আশাবাদও তিনি দেখিয়েছেন। এর বাইরে তিনি যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা আমাদের টাকা খরচ করতে হচ্ছে না। মানে তারা 2031-এর কথা বলছেন, 2031-এর মধ্যে এটা শেষ হবে এবং তারা একটা সময় পর্যন্ত এটা পরিচালনা করবেন, তাদের মুনাফা তুলে নেবেন, এরপর এটা আমাদের হয়ে যাবে। সো আমি একটা কইয়ের তেলে কই ভাজা হলো, আমি একটা টার্মিনাল পেয়ে গেলাম এবং সেটার জন্য আমাকে ইনভেস্ট করতে হলো না। আমাদের লোকজন যে টাকা পয়সা খরচ করতেন, টার্মিনাল যদি আমরা বানাতাম তাতেও আমাদের যে ব্যবসায়ীরা আছেন সেটা তারা করতেন, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। এই হচ্ছে তার টোন, মোটা দাগে ঠিক আছে। এখন আরেকটা কথাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বাংলাদেশের পোর্ট ম্যানেজমেন্ট। কারণ এই যে তারা যে আসবে, তারা শুধুমাত্র এই কন্টেইনার হ্যান্ডলিং করবে তা না, এটার পুরো ট্যাক্স থেকে কাস্টমসের সব কিছুই তারা অটোমেশনের মধ্যে নিয়ে আসবেন। ফলে আমাদের ব্যবসায়ীদের হয়রানি কমবে, আমাদের দুর্নীতি কমবে, এফিসিয়েন্সি, এবং আমরা এফিসিয়েন্ট না, আমাদের সরকারি প্রতিষ্ঠান কোনোটাই এফিসিয়েন্ট, এটা আমরা ধরে নিতে পারি। মানে বিমানের চাকা খুলে গেছে, একটা প্লেনের চাকা খুলে গেছে, গতকাল আমরা দেখেছি নিউজটা। লাকিলি পাইলটদের দক্ষতার কারণে তারা ঠিকঠাক মতো ল্যান্ডিং করতে পেরেছেন, কোনো ক্ষয়ক্ষতি বিমান বা জনগণের হয়নি। অসাধারণ ব্যাপার। তো আমরা বুঝতে পারছি আমাদের প্রতিষ্ঠানগুলো কেমন, আমাদের এয়ারপোর্ট কীভাবে হ্যান্ডেল হয়। যারা ইউরোপ আমেরিকার কথা বলছি না, এই অঞ্চলের কাছাকাছি কিছু এয়ারপোর্টে যান, তারা বুঝতে পারেন। সো আমাদের চরম ইনএফিসিয়েন্সি আছে, দুর্নীতি আছে ফর শিওর, এবং এগুলো আমাদের ব্যবসাকে সমস্যায় ফেলে, ক্ষতিগ্রস্ত করে। সুতরাং বিদেশি কোম্পানি দিলে এখানকার যে এটার উন্নতি হবে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এটা হয়ে গেলেই আমরা এটা করবো কিনা, বা পোর্টের মতো, সি পোর্টের মতো বিশেষ করে জায়গাকে আমরা কীভাবে দেখব, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন ডিপি ওয়ার্ল্ড, আপনি উইকিপিডিয়াতে যদি ঢোকেন দেখবেন আমেরিকায় কয়েকটা বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি হয়েছে, এটা বাতিলও হয়েছে, পরে আমেরিকান কোম্পানির সাথে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, তাদের ওখানে পার্টনার বানিয়ে। এসব তথ্য উইকিপিডিয়াতে আছে, খুব গভীর ঘাটাঘাটির প্রয়োজন নেই। তার মানে ব্যাপারটা হলো এই, পোর্ট একটা স্ট্র্যাটেজিক বিষয়, এই জায়গাটায় আসছিলাম, এটা খুবই জরুরি। এখন কেউ বলার চেষ্টা করছেন এগুলো আসছে, বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডের কথা বলছেন, এর ভেতরে আমেরিকানরা আছে। আমি আসলে যথেষ্ট ঘাটাঘাটি করলাম, আমি পেয়ে উঠিনি, আর যদি থেকেও থাকে সেটা কি হবে আমি জানি না, কিন্তু আমাদের ওই আলাপটা আসলে করা দরকার আছে। আমরা এই পোর্টে কি, আমি জানি না, আমি নিশ্চিত নই, আমরা কি পারতাম যে আমাদের দেশের কোনো বেসরকারি কোম্পানিকে এখানে ইনভলভ করতে, তারা যদি প্রয়োজন হয় তারা বাইরে থেকে জনশক্তি এনে জিনিসটা ম্যানেজ করতো, তারা ইনভেস্ট করতো, তাতে দুটো লাভ। একটা হলো এই যে স্ট্র্যাটেজিক যে প্রশ্ন আছে সেটার একটা সুরাহা আমার দেশের হাতেই এটা থাকছে। দ্বিতীয় কথা, ডিপি ওয়ার্ল্ড বা মায়ার্স যারা আছে প্রত্যেকে কিন্তু এখানে প্রফিট করবে ইনভেস্ট করার মাধ্যমে। সো এই প্রফিটটা আমাদের দেশের একটা কোম্পানি পেতো। এফিসিয়েন্সি সাম পার্সেন্টেজ যদি কম হতো এবং কাছাকাছি যদি হতো তাহলে সেটাও তো হতে পারতো। পাল্টা যুক্তি আছে, ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি যেটা 70টা দেশে অপারেট করছে, তার মতো এক্সপিরিয়েন্স, তার মতো না, তার কাছাকাছি কিছু হতো বাংলাদেশে নেই। 10% অফ দ্য কন্টেইনার্স তারা হ্যান্ডেল করে। কিন্তু যে বললাম শুরুতে, পোর্ট একটা স্ট্র্যাটেজিক অবস্থান, পোর্টের পরিচালনা। বাংলাদেশকে ঘিরেই এটার উদাহরণ আছে, অনেক আগে বলেছি, আমি আবার একটু বলতে চাই। ধরুন আমাদের ডিপ সি পোর্ট হওয়ার সবচেয়ে উপযোগী জায়গা ছিল সোনাদিয়া, নানান সার্ভেতে করে এটা এসেছিল, এবং বাংলাদেশ চেয়েছিল এই পোর্টটা চায়না করবে, চায়না পরিচালনা করবে, সে ইনভেস্ট করে। এই যে এখন টার্মিনাল যেটা হচ্ছে সেই রকমভাবে শেখ হাসিনা চায়না গেলেন, কথা ছিল সোনাদিয়ার প্রাইমারি এগ্রিমেন্ট সাইন্ড হবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের চাপে সরকার আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট করছে ভারতের খুশি করার জন্য, ভারতকে, এবং ভারতের যেহেতু টাকা নাই তারা জাপানকে নিয়ে এসছে এখানে ডিপ সি পোর্টটা ইনশিওর করার জন্য, এবং এই অঞ্চলে এবং সেভেন সিস্টার্স মিলিয়ে তারা একটা ইকোনমিক প্ল্যান নিয়ে এসে করছে। সুতরাং আমি এটাই বোঝাতে চেয়েছি, এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়। আরেকটা পোর্ট নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে, সেটা হলো মোংলা পোর্ট। দীর্ঘদিন থেকে চায়না এই পোর্ট অপারেট করতে চেয়েছে একটা অংশে, সরকার রাজিও হয়েছিল নীতিগতভাবে, এবং চায়না নীতিগতভাবে ভাবছিল যে সে এটা পাবে। কিন্তু শেখ হাসিনা 2024 নির্বাচনের পর, আমি স্বামীও যোগ করে কেউ নির্বাচনের পর, স্বামীর নির্বাচনের পর ইন্ডিয়া সফরে গেলেন এবং সব কিছু ইন্ডিয়াকে দিয়ে আসলেন। তিস্তা ইন্ডিয়া করে দেবে, মোংলাও ইন্ডিয়াকে দিয়ে দিলেন। চায়না সেটা নিয়ে তীব্র নাখোশ হলো। চায়নার এই পোর্টটা চালিয়ে অনেক টাকা কামাবে চায়নার। আসলে মোংলা পোর্ট বাংলাদেশের আসলে অত খুবই সচল কোনো পোর্ট না, এটা যে অনেক কিছু ইম্পোর্ট হচ্ছে তা তো না। সো মোংলায় অনেক টাকা হতো না, কিন্তু চায়না ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড বিকজ এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, খুব কাছাকাছি ভারতের, এবং এই পোর্ট বারবার শিপিং লাইন্সের কোথায় কার অবস্থান আছে
শিপিং রুটের, সেটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বিষয়। এই কারণেই আগে একদিন বলেছি, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, চায়না স্থলভাগের ওপর দিয়ে একটা বেল্ট রোড ইনিশিয়েটিভ চালু করেছে, BRI। আবার সমুদ্রপথে এই বন্দরগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্ট্রিং অফ পার্লস, মুক্তোর মালা, বিভিন্ন বন্দরকে সে কানেক্ট করার চেষ্টা করেছে, যাতে তার এই রুটগুলোর কাছাকাছি তার অবস্থান থাকে। প্রয়োজন না থাকলে হাম্বানটোটা পোর্টের কথা আমরা অনেকেই জানি, যেটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তার ঋণ রিপে করতে না পেয়ে চায়নাকে লিজ দিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং পোর্ট কতটা স্ট্র্যাটেজিক তার আরেকটা চমৎকার প্রমাণ হচ্ছে, CPSC শিনজিয়াং প্রভিন্সকে গোয়াদার পোর্টের সাথে জয়েন করেছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই জায়গায় যেহেতু চায়না চলে এসছে, ভারত তার একটা কাউন্টার মেজার নিয়েছে, সেটা হলো খুব কাছাকাছি, ম্যাপে দেখুন এত কাছাকাছি আরেকটা পোর্টে সে দেখাচ্ছে সে আফগানিস্তান থেকে এখানে যোগাযোগ করবে, কিন্তু ইরানের চাবাহারে একটা পোর্ট ভারত ফাইন্যান্স করে করতে গেছে। এরপরে পোর্ট বা কানেক্টিং রোড নিয়ে ভারতের টিপিক্যাল ফকিন্নিগিরি আছে। ফকিন্নিগিরি মানে হচ্ছে তার নিচু ফালতু মানসিকতা, তারপর সেটার কপালে কী হয়েছে যে ডিফারেন্ট ডিবেট। বাট ভারত রিয়েলাইজ করেছে এখানে যেহেতু চায়না প্রেজেন্ট হয়ে গেছে, আমাকে আসলে চাবাহারে একটা প্রেজেন্স লাগবে, এবং দে সামহাউ কনভিন্সড ইরান তার মাধ্যমে কিন্তু তার প্রেজেন্স দেখুন কত কাছাকাছি সে থাকতে চেয়েছে। তার মানে আমাদের কথার মূল জায়গাটা হচ্ছে পোর্ট একটা স্ট্র্যাটেজিক অবস্থান, একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, এটা যথেষ্ট যাচাই বাছাই হওয়া দরকার। সো ইকোনমিক ইস্যুজের বাইরেও এগুলো ম্যাটার করে, আমরা যথেষ্ট তথ্য পেয়েছি কিনা। অন টপ অফ দ্যাট, এই যে এই চুক্তিগুলো হতে যাচ্ছে, এগুলো শেখ হাসিনার সময় চুক্তি হয়ে যেত, আমরা ঠিকঠাক দেখতাম না, এখানে কিভাবে হবে না হবে, আমি মনে করি এই সরকারের এগুলো পাবলিক করা দরকার। সো জেনুইন স্পেশালিস্টরা এটা ইকোনমিক যে আউটকাম বা যে ধরনের অ্যাগ্রিমেন্ট হচ্ছে সেটা দেখাতে পারে, এবং একই সাথে এটা স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে প্রচুর আলাপ আলোচনা সমাজে হতে পারে। এটা খুব জরুরি, এটা দেখানো দরকার আছে, কারণ আমরা আমাদের এই অঞ্চলটা একটা জিওপলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা চায়না কন্টেইনমেন্টের যে প্ল্যানিং ইউএসের, সেই কারণে এই ব্যাপারগুলো মাথায় রাখা খুবই জরুরি। এখন কেউ যেটা চিন্তা করছেন যে সরকার ট্রেড অফ করছে কিনা কোনো না কোনোভাবে, ডেনমার্কের কোম্পানি, UAE কোম্পানি, কেউ বলছেন ভেতরে আমেরিকা আছে, ধরে নিলাম তর্কের খাতিরে। আসলে এই ধরনের সন্দেহে তৈরি হওয়ার একটা কারণও আছে, সেটা হলো সরকার বহু ক্ষেত্রে বহু কিছু করছে যেগুলো তো মনে হতে পারে সরকার অন্তত একটা অংশ তার ক্ষমতা এক্সটেন্ড করতে চাইছে, ক্ষমতা ছাড়তে চাইছে না। সরকারের লোকজনের অ্যাটিটিউডে অ্যারোগেন্স তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে, এবং নানান রকম কেওস হচ্ছে, ম্যানেজ করতে দেওয়া হচ্ছে, এবং যত কেওস তত আসলে ইলেকশন না হওয়ার প্রবাবিলিটি বাড়ে। এটা ট্রু। এটা কেউ বলতে পারেন যে খুবই ফার সাইটেড একটা কনস্পিরেসি থিওরি, আমি মনে করি না, কিন্তু আমাদের স্টেক ইজ দ্যাট হাই, আমরা কেয়ারফুল থাকা দরকার আছে। সুতরাং কেউ এটা মনে করতে পারেন খুব ইললজিক্যাল বা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিব আমরা ব্যাপারগুলো, সেরকমভাবে দেখছি না। কারণ সরকার তার মূল কাজগুলো, সংস্কার নিয়ে কথা বলবো, আদৌ কিছু করছে না, এবং আমার মনে হচ্ছে এই সংস্কারটাকে ঝোলাচ্ছে সরকার, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। অথচ বহু ইস্যু সংস্কার সম্মুখ গতিতে চলে, আর ঝড়ের গতিতে ঘটে পড়ে যায়, আর অনেক সিদ্ধান্ত কারো সিদ্ধান্তে তোয়াক্কা না করে, করিডোর দেবো, আমি করে ফেলবো খুব দ্রুত, এখন চট্টগ্রাম বন্দর দিয়ে দেবো খুব দ্রুত করে ফেলবো, ইত্যাদি। বটম লাইন, আমি ব্যক্তিগতভাবে ঠিক মনে করি না অন্তত এই ক্ষেত্রে সরকারের কোনো দুরভিসন্ধি আছে, কিন্তু আমাদের সন্দেহটা জারি রাখতে হবে, সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে, এই সব কিছু আমাদের সামনে এনে হাজির করতে হবে, এবং আমাদের নিজস্ব কোনো বিকল্প আসলে হতে পারতো কিনা, থাকতে পারতো কিনা, এই আলাপটাও আমি আবারও বলছি, সরকার যদি না পারে আমাদেরই কোনো ব্যবসায়ীদের একটা কনসার্টিয়াম এটা তৈরি করা, এবং প্রয়োজনে কিছু বিজনেস এক্সপার্ট এনে পরিচালনা করা যেতে পারতো কিনা, আমি এই আলাপটাও আসলে জানতে চাইবো আমাদের এই ক্ষেত্রে যারা এক্সপার্ট আছেন। সরকার যেগুলো ওয়াইড স্প্রেড আলোচনা করতেন, সরকার আমি নিউজে দেখলাম গতকালই ঘাটাঘাটি করার জন্য এটা নিয়ে দেখলাম, তারা যেটা করেছেন যে ডক্টর ইউনুস যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেলেন, সেখানে তার সাথে ওরা দেখা করলো, উনি মুহূর্তেই তাদের সাথে রাজি হলেন, প্রস্তাব নিয়ে আসতে বলেন। তো আমরা কি অন্য অপশনগুলো খতিয়ে দেখেছি কিনা, এগুলো নিয়ে যদি যথেষ্ট আলোচনা হতো, আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের কেউ এটা করতে পারতেন কিনা, সেই ব্যাপারটা একটু দেখার হতে পারতো। আমরা যথেষ্ট সব দিকে এক্সস্ট করে ওই জায়গায় যাচ্ছে কিনা কোয়েশ্চেন, যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু সন্দেহটা আবার বাড়বে, কারণ এই সরকারের উপরে সন্দেহ তৈরি হয়েছে। কারোর উপরে সন্দেহ তৈরি হওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন প্রবলেম আসলে থাকেও না, তখন মানুষ ভাবে, এবং এটার জন্য যিনি সন্দেহ করছেন তাকে দায়ী করা যায় না, রাদার যার উপরে সন্দেহ হচ্ছে তারই দায় আছে এই সন্দেহের চিন্তাটা মাথায় আনানোর জন্য। কারণ প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।